মানুষের সৎ ভাই চায় শুধু ফ্যান, তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান। 1350-এর সময় পর্বে যে ভয়াবহ মন্বন্তরের সাক্ষী থেকেছে বাংলা, তার নিদর্শন আমরা পেয়েছি এই গল্পটির মধ্যে, যেখানে আমরা দেখব এক শ্রেণীর মানুষের কাছে থাকে প্রয়োজনের চেয়েও বেশি কিছু, আর অপর শ্রেণী সেই সামান্য প্রয়োজনটুকু মেটাতেও অক্ষম। ঠিক এমনই একটি বিষয় নিয়ে রচিত সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। গল্পটি প্রকাশিত হয়েছে 1978 খ্রিস্টাব্দে। একটি গ্রামকে কেন্দ্র করে গল্পটি প্রবাহিত হয়েছে। গল্পটি শুরু হয়েছে এক রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে। এইভাবে, ওরা আসে নিশুতি রাতে প্রতি অমাবস্যায়। শুনলে মনে হতে পারে এখানে ভূতের কথাই বলা হয়েছে, আসলে এখানে বলা হয়েছে সুরেন্দ্র এবং তার দলবলের কথা। গল্পের প্রথমেই আসে সুরেন্দ্র আর তার সমবয়সী যুবকের দল, যারা অমাবস্যার রাতে বেরিয়েছে ভূত ধরে দেওয়ার সংবাদ দিতে। গান গেয়ে আর পায়ে ঘুঙুর বেঁধে নাচ করতে করতে জানায় যে তারা ভূত কিনতে এসেছে। প্রথমে তারা এক একটি ভূত বাবদ নগদ 10 টাকা দেবে বলে জানায়, যদিও পরে তা বেড়ে গিয়ে 20 এবং শেষমেশ 100 টাকা এসে দাঁড়ায়। এরপরে গল্পে আমরা পবন নামে এক বৃদ্ধের সন্ধান পাই, যার বয়স 4 কুড়ি না 5 কুড়ি সে নিজেও জানে না। এই বৃদ্ধেরই ছোট ছেলের নাম নিবারণ। নিবারণ পরিবারের সদস্য সংখ্যা তাকে নিয়ে মোট 5 জন, তার 2 ছেলে মেয়ে, পান্তি ও গেনি। এদের পোশাক সম্পর্কিত যে বর্ণনা পাওয়া যায় তা শুনলেই বোঝা যায় পরিবারটি দুর্দশা। 13 বছরের মেয়েটির পরনে সেই শীতের মধ্যেও খালি একটা ইজের। লজ্জা নিবারণের জন্য 2 হাত আড়াআড়ি করে বুক ঢেকে রাখতে হয় তাকে, আর ছেলেটি সম্পূর্ণ উলঙ্গ। আর দেখতে পাই নিবারণের স্ত্রীকে, যে গর্ভবতী। আলোচ্য গল্পে সমগ্র গ্রামটির মধ্যে লেখক কেবলমাত্র একটি পরিবারকেই তুলে ধরেছেন, যার মধ্যে দিয়ে ভেসে উঠেছে অনাহার ক্লিষ্ট গ্রাম বাংলার নিদারুণ এক পরিবারের দৃশ্য। লক্ষ্য করলে দেখা যাবে সমগ্র গল্পটি আবর্তিত হয়েছে নিবারণ এবং তার পরিবারকে কেন্দ্র করে। বৃদ্ধ পবনের অবস্থা এতই করুণ যে সামান্য তামাক খাওয়ার নেশাও তার পূরণ হয় না। তবুও শখ মেটাতে পবন শুকনো আম পাতা আর গোবর মিশিয়ে মশলা তৈরি করে কলকেতে ভরে তামাক খাওয়ার আশা পূরণ করে। লেখক লিখেছেন, অনেক কালের তামাক টানা অভ্যাস, না মলে যাবে না। তামাক পাই না, তাই শুকনো আম পাতা আর একটুখানি গোবর দিয়ে মশলা তৈরি করেছি, আমার তো বেশ লাগে। সুরেন্দ্রদের বর্ষায় একটি সজারুর কথা পড়েছিল। বিনোদ যখন জানায় যে সেটি কেটে তারা মাংস করে খাবে, তখন বৃদ্ধ ক্ষুধার্ত পবনের মনে ভেসে ওঠে লাল নরম নরম তেলে ভরা সুস্বাদু সজারু মাংসের দৃশ্য। সে মনে মনে বলে, ইস, কতকাল সে মাংসই খায়নি। এখন থেকে বিনোদের বাড়ি প্রায় ক্রোশখানেক দূরে। কাল দুপুরবেলা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, বিনোদ, একটু মাংস চাখতে এলাম, তাহলে কি আর দেবে না একটু? এহেন মারাত্মক ক্ষুধা অন্তরে পোষণ করে শিষ্যকায় ভারাক্রান্ত বৃদ্ধ পবন সুরেন্দ্রের দেখানো 10 টাকা পাবার লোভে নিজের ভাগ্যকে দোষারোপ করে। বলে তাদের ভাগ্যে কেন একটা ভূত জোটে না, তাহলে অন্তত তারা নগদ 10 টাকা দিয়ে 7 সের চাল কিনতে পারত। এরপর গল্পে এসেছে সুরেন্দ্রের জীবনের কথা, নিজের গ্রাম ছেড়ে তাকে কেন একদিন চলে যেতে হয়েছিল এবং তার জীবনে ঠিক কী কী ঘটেছিল সেই সবের বর্ণনা। এসেছে গ্রামের জমিদার বাবুদের কথা এবং শিক্ষিত যোগীন মাস্টারের সঙ্গে আত্মা সম্পর্কিত সুরেন্দ্রনাথের যুক্তিতর্ক। তারপর গল্পে লেখক পুনরায় নিয়ে এসেছেন নিবারণকে। নিবারণের বংশ পেশা ছিল ঘরামি। এখন গ্রামে গ্রামে খড়ের বদলে টালি দিয়ে চাল দেওয়ার কারণে শহর থেকে আসে মিষ্টি, তাই নিবারণের কাজ জোটে না। গ্রামে একটি পুরনো খাল ছিল, সেই পুরনো
খাল আবার পুনরায় নতুন করে সরকার থেকে কাটানোর ব্যবস্থা করা হয়। সেই দায়িত্ব পায় গ্রামের রহমান সাহেব। গ্রামের সকলেরই তখন হাতে কোনো কাজ নেই, তাই কাজ জুটে যায় সকলের। কাজ জুটে যায় নিবারণেরও। দৈনিক 4.5 টাকা এবং একবেলা খোরাকি। ঘরামির ছেলেকে হতে হয় মাটি কাটা কুলি। লেখক বলেছেন, আজকাল অত কিছু ভাবলে চলে না। ভাত এমন চিজ, খোদার সঙ্গে 19-20। কিন্তু পরপর দুদিন একটি ব্যক্তি কাজ করতে পারবে না, তাই নিবারণের আজ কাজ নেই। এরপর নিবারণের ভাবনায় আসে তার বউ। গর্ভবতী বউটি ভালো মন্দ খাওয়াতে তো দূরের কথা, নিবারণ তাকে দুবেলা ভাত পর্যন্ত খাওয়াতে পারে না। আর দুধ সে যে নিবারণ তার মনেও পড়ে না কোন জন্মে কিনেছে। তাদের ঘরে খাবার বলতে এখন পুকুর পাড়ে গজানো কলমি শাক সেদ্ধ আর হয়তো সামান্য ফ্যান ভাত। নিবারণের যে নিজের জমি ছিল তাও তাকে দিতে হয়েছে বন্ধক। সেই বন্ধকি জমিতে এখন সে ভাগ চাষি। সেখানে ফুলকপির চারা লাগিয়েছিল। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, শীতের দিনেও টানা 3 দিন বৃষ্টি হওয়ায় আর পাশের জমির আল ভেঙে গিয়ে জল ঢুকে পড়ায় সমস্ত চারা পচে নষ্ট হয়ে যায়। সেই দৃশ্য ছিল নিবারণের কাছে শয্যাতীত। একদিকে টানা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় মাটি কাটার কাজও। তাই বৃষ্টি বন্ধ না হওয়া অবধি সে 2 দিনই হোক বা 3 দিন তাকে পেটে কিল মেরে বসে থাকতে হবে। গল্পে বর্ণিত হয়েছে নিবারণের অসহায় অবস্থা। এখন মনে হচ্ছে 4.5 টাকা কত কিছু কেনা যায়। মাত্র 4.5 টাকায় এক পৃথিবী ভর্তি সুখ। আকাশের দিকে দুহাত তুলে নিবারণ বিলাপ করে, এ জন্মে অনেক কষ্ট পেয়ে গেলাম, হে ভগবান, পর জন্মে একটুখানি সুখ দিও, যেন দুবেলা পেট পুড়ে 2টো ভাত খেতে পাই আর ছেলেপুলেগুলোদের হাতে একটু নাড়ু বাতাসা দিতে পারি। এ যেন নিজের জন্য, পরিবারে তথা সন্তানের জন্য হতদরিদ্র চির দুর্দশাগ্রস্ত এক পিতার মর্মস্পর্শী আকুল আকুতি, যা মনে করিয়ে দেয় আমাদের চিরপরিচিত সেই উদ্ধৃতি, পাটুনির দেবী অন্নপূর্ণার কাছে চাওয়া এক এবং একমাত্র বাসনা, আমার সন্তান যেন থাকে 2টে ভাতে। কিংবা ভাত গল্পে উৎসব নাইয়ার স্টেশনে বসে হাঁড়ি ভর্তি ভাতের মধ্যে হাত ডুবিয়ে ভাত খাওয়ার সময় নিজের হারিয়ে যাওয়া মৃত পরিবারকে স্মরণ করে সেই বিলাপ, আরও ভাত খেয়ে নি, চুন্ননি রে তুইও খা, চুনুনির মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। প্রতি মাতা কিংবা পিতার অন্তরেই নিহিত থাকে এই ভাবনা। নানা বিপর্যয়ের মাঝেও তারা ভোলে না সেই মুখগুলোর কথা, যার ছবি খুব সুন্দরভাবে এঁকেছে সুনীল গঙ্গোপাধ্যায় তার গরম ভাত অথবা নিছক ভূতের গল্পে। শুধুমাত্র নিবারণের গল্পই নয়, এখানে তিনি আরেকটি দিকও তুলে ধরেছেন, যেদিকে উঠে এসেছে এক কুসংস্কারপূর্ণ অন্ধবিশ্বাসের ছবি। এখানে আছে সর্বানন্দের পুত্রবধূ শান্তির কথা, যাকে নাকি ভূতে ধরেছে বলে গ্রামের লোকে মনে করেছে। এখানে দেখতে পাই এক নির্মম দৃশ্য, শরীর থেকে ভূত ছাড়ানোর জন্য ওঝার নিষ্ঠুর প্রহার এক স্ত্রীলোকের উপরে। শান্তি এখনও অবধি কোনো সন্তান না হওয়ায় গ্রামের লোক ভাবতে শুরু করেছে যে সে নাকি বাজা। যাই হোক, এতদিন একটা ভূতের হদিশ পাওয়ায় গ্রামের লোক ডেকে আনে সুরেন্দ্রকে। কিন্তু সুরেন্দ্র এসে ওঝার নির্মম প্রহারের হাত থেকে প্রথমে বাঁচায় এবং শান্তির অবস্থা থেকে সে বুঝতে পারে তার বড় রকম কোনো অসুখ হয়েছে, এবং সুরেন্দ্র এও বুঝতে পারে যে শান্তি গর্ভবতী, তাই তাকে সেই বিপদের হাত থেকে রক্ষা করে। এখানে সত্যিই সুরেন্দ্রের উন্নত মানসিকতা, কুসংস্কার মুক্ত ভাবনার পরিচয় আমরা পাই। সুরেন্দ্র গ্রামের লোককে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে ভূত বলে কিছু হয় না। কিন্তু এই ঘটনার পরেও কি গ্রামবাসীর আবৃত চক্ষু উন্মীলিত হয়েছিল?
যদি হতো তাহলে এর পরবর্তী যে ভয়ঙ্কর তথা মর্মস্পর্শী ঘটনাটি ঘটে তা বোধহয় গল্পে বর্ণিত হতো না। পকেট শূন্য, ঘরে দানা পানি পর্যন্ত নেই। এক পৃথিবী ভর্তি ক্ষুধা নিয়ে নিবারণ ঢুকতে আর রাজ্যের চিন্তা ভাবতে ভাবতে নিজের বাড়ির দিকে যায়। ক্ষুধার জ্বালা যে কত বড় জ্বালা তা আলোচ্য গল্পের শেষাংশে সুনীল গঙ্গোপাধ্যায় অসাধারণভাবে তুলে ধরেছেন। ভগবানকেও তার শত্রু বলে মনে হয়। ফুলকপির চারাগুলোর কান্না শুনতে পায় নিবারণ। তার বুকে বাজতে থাকে সেই কান্নার প্রতিধ্বনি। তারপর বাড়িতে ঢুকতেই বাতাবি লেবু গাছের কাছে সে এক প্রেত মূর্তি দেখতে পায়। সেই প্রেতের বিবরণ কিছুটা এরকম। প্রেতের বুকের পাঁজর রে সবকটি হাড় স্পষ্ট, কঙ্কালসার, একটা হাত সামনে বাড়ানো। এই প্রেতমূর্তি আর কেউ নয়, নিবারণের বাবা বৃদ্ধ পবন। সে মানুষটার উঠে দাঁড়ানোর পর্যন্ত শক্তি নেই, কথা বলার ক্ষমতা নেই। শুধুমাত্র ক্ষুধার জ্বালায় এই বৃষ্টি তথা শীতে উপেক্ষা করে সে বাইরে এসে অধীর আগ্রহে সন্তানের আসার প্রতীক্ষা করে। কেননা সে বুকে একরাশ আশা নিয়ে বসে আছে, তার সন্তান কিছু তার জন্য আনবেই। মনন তার সমসাময়িক বা তার পরবর্তী গ্রাম বাংলার নিতান্ত দরিদ্র মানুষগুলোর কি দুর্দশা তা এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। সারাদিনের খাটুনির পর অসহ্য খিদে নিয়ে বাড়িতে এসে নিবারণের জোটে না কোনো খাবার। বউয়ের কাছে গত রাত্রে বেঁচে থাকা সামান্য পরিমাণে আটার খোঁজ করলে বউ বলে ছেলেমেয়েরা সেটা খিদের জ্বালায় জল দিয়ে গুলে খেয়ে ফেলেছে। সেই নিয়ে খানিক বচসা হয় পরিবারের মধ্যে। পেটে ক্ষুধার তীব্র জ্বালার মনে একরাশ অশান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে নিবারণের পোয়াতি বউ আর তার ছেলেমেয়ে। ঘুম আসে না নিবারণের, ঘুম আসে না বৃদ্ধ পবনের। আর তারপরে ঘটে যায় সেই পৈশাচিক ঘটনা। মাঝরাতে সুরেন্দ্র আর তার দলবল বেরিয়ে পড়ে ভূত ধরার ব্যবসার কাজে। ঘরের মধ্যে শুয়ে শুনতে পায় নিবারণ এক ক্ষীণ রুনুঝুনু শব্দ। নিবারণের রাগে গা জ্বলে যায়। ওদের পকেটে টাকা আছে, গায়ে শক্তি আছে, তাই তারা এইসব আমোদ আহ্লাদ করতে পারে। ওরা নিবারণের মতো লোকেদের আরও কষ্ট দেবার জন্য আসে। এই কথায় আরও স্পষ্ট হয়ে ওঠে তথাকথিত সভ্য সমাজের এই ভরম দেখে নিবারণের মতো মানুষগুলোর মনের পরিস্থিতি। শেষমেশ সুরেন্দ্র গ্রামের মানুষের মন থেকে ভূত নামক বস্তুটাকে দূর করার যে শিক্ষার পথ, সেই পথ নিবারণ এর কাছে হয়ে উঠেছে ক্ষুধা মেটানোর রাস্তা আর বাঁচার উপায়। তাই ঘর থেকে বেরিয়ে এসে মাঝরাত্রির একরাশ হিংস্র ভাবনা অন্তরে নিয়ে নিবারণ বারবার কাছে এসে জেনে নেয় তার বাবা মরলে ভূত হবে কিনা। বৃদ্ধ পবনের সরল নিষ্পাপ মন, সে বুঝতে পারেনি এর অর্থ। তাই সে বলে গেছে, হ্যাঁ আমি ভূত হব নিশ্চয়ই। সে কি আর তোকে বলতে হবে? নাতি নাতনি দুটোর মুখ চেয়েও সুরেন্দ্রকে ডেকে আনিস, আমি বোতলে ঢুকে যাব, তুই 100 টাকা। আর ঠিক তখনই নিবারণ করে ফেলে সেই পৈশাচিক কাণ্ড, হত্যা করে তার পিতাকে। যুক্তিতর্ক, কুসংস্কার, অন্ধবিশ্বাস সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একমাত্র সত্য হয়ে দাঁড়ায় তার পেটের খিদে, তার বাঁচার আকুতি। ঠিক এইভাবে দেখা যায় মৃত্যুর সময়ও বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, মনে না মেটানোর স্বাদ আর প্রচণ্ড ক্ষুধা নিয়ে বৃদ্ধ পবনে অসহায় আর্তনাদ। একটু গরম গরম ভাত দিস, 2 দিন একটু পেট ভরে খেয়ে যায়। 1 ছিলিম তামা। ও বাবা নিবারণ, তোর পায়ে পড়ি, আরও 2 দিন একটু গরম ভাত, তোর পায়ে পড়ি। ও বাবা নিবারণ, আর 2 দিন। সুরেন্দ্রর মতো মানুষেরা নিজেদের খামখেয়ালে যে সমস্ত কাজ করে থাকে তার পরিণতি কতখানি ভয়ঙ্কর হতে পারে তারই জলজান্ত দৃষ্টান্ত আমাদের আলোচ্য গল্পে নিবারণের পরিবার। অযৌক্তিক ভাবনা দূর করার যে পন্থা সুরেন্দ্র বেছে নিয়েছিল তা ছিল নিতান্তই ভুল, আর সে ভুলের শিকার হতে হয়েছিল নিবারণের পরিবারকে। তীব্র বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ
দিয়ে হয়েছিল পৃথক ভবনকে। তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প একদিকে কুসংস্কার মুক্ত সমাজ ভাবনা এবং অপরদিকে দ্বৈততার গল্প নিয়ে রচিত হলেও সেখানে সব কিছুকে ছাপিয়ে প্রধান হয়ে উঠেছে ক্ষুধার জ্বালা এবং দ্বৈততা। ক্ষুধার জ্বালার কাছে এই সমস্ত ভাবনা চিন্তা তথা সমাজ করার ভাবনা যে নিতান্ত মূল্যহীন তা আবারও প্রমাণিত হয়ে যায় এই গল্পে। তাই বলা চলে এই গল্প কুসংস্কারযুক্ত সমাজ ভাবনা বা নিছক ভূতের গল্প নয়, সব কিছুকে ছাপিয়ে এই গল্প হয়ে উঠেছে গরম ভাত অথবা ক্ষুধা ও দরিদ্রের গল্প।